আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন সবাই? আমি কাজী আবার চলে এসেছি 100 নাইট উইথ কাজী এর এপিসোড নম্বর 3 নিয়ে। সো প্রিয় লিসেনার্স, আজ আবার মজার কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ থাকছে 3টি ভিন্ন ধরনের ঘটনা, আর এই 3টি ঘটনা আপনাদের নিয়ে যাবে ভয়ের এক অন্য জগতে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমার ঘটনা শোনেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, দয়া করে আমাকে একটু সহযোগিতা করুন। আমার ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়। আমি প্রাণপণ চেষ্টা করি যেন ঘটনাগুলো আপনাদের ভালো লাগে। শুধু এইটুকুই আমার চাওয়া, যদি আমার ঘটনা আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক, কমেন্ট আর শেয়ার আপনাদের কাছে আমার চাহিদা থাকবে। আশা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো লিসেনার্স, আজকে আমাদের যে 3টি ঘটনা আছে তার একটি ছোট্ট পরিচয় দিয়ে দিতে চাই আপনাদের, আগ্রহ যাতে আরও কিছুটা বেড়ে যায়। আমাদের আজকের প্রথম ঘটনাটি একটি গোয়াল ঘরের গরু এবং তার সঙ্গী রাখালের কাহিনী। বেশ ভয়ঙ্কর একটি ঘটনা। এরপর আমাদের যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেটি হচ্ছে একটি হাইওয়েতে রাত জাগা একটি দোকানের কাহিনী। আর আমাদের তৃতীয় এবং শেষ যে ঘটনাটি, এই ঘটনাটি আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। এটা হচ্ছে একটি বাঁশিওয়ালার কাহিনী। একেবারে সম্পূর্ণ ভিন্ন রূপে এই 3টি ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের আমাদের এই এপিসোড। আশা করি সবার ভালো লাগবে, তাই সবাই যে যেখান থেকে শুনছেন আরাম করে বসুন। শুরু হচ্ছে আমাদের আজকের ঘটনা। আজকে আমাদের যে প্রথম ঘটনা, সে ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার খুব পরিচিত একজন কাছের ছোট ভাই লাবিব বড়ুয়ার কাছ থেকে। তো লাবিব আমাকে ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। বলছে লাবিব: কাজী ভাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তা আপনাকে ভালো রেখেছেন। আজকের যে ঘটনাটি আমি লিখেছি এটি আমাদের নরসিংদী জেলার একটি ঘটনা। ধন্যবাদ লাবিব ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো কাজী ভাই, এই ঘটনাটি ঘটেছে আমার গ্রামের একজন খুব গরিব মানুষের সাথে। তিনি পেশায় একজন রাখাল ছিলেন। মূলত তিনি আমাদের গ্রামের একটি বাড়িতে গরু দেখাশোনা করতেন এবং তাদের বাড়িতেই থাকতেন। লোকটির নাম ছিল দেবনাথ। আমরা সবাই তাকে দেবনাথ দাদা বলেই ডাকতাম। আমার সাথে এই দেবনাথ দাদার বেশ ভালো সম্পর্ক ছিল, কারণ আমরা যে মাঠে খেলাধুলা করতাম দেবনাথ দাদা ওই মাঠেই তার গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসতেন। তিনি সেখানে বসে আমাদের খেলা দেখতেন। সেখান থেকেই তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনাটি দেবনাথ দাদার সাথে ঘটার পর আমি গ্রামের কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে জানতে পারি। ঘটনাটি শুরু হয় একদিন ঝড় বাতাসের রাতে। সেদিন দুপুর থেকে আকাশ খুব কালো মেঘে ডেকেছিল। তো দেবনাথ দাদা রোজকার মতো গরু নিয়ে মাঠেই ছিলেন। তিনি মেঘ দেখে ভাবলেন গরুগুলোকে গোয়ালে ফিরিয়ে নিয়ে যাবেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে একটি গরুর বাছুর সেখানে নেই। তিনি সাথে সাথে আশেপাশের গরুর বাছুরটির খোঁজের জন্য ছোটাছুটি শুরু করলেন। কিছু সময় যাওয়ার পর আমাদের মাঠের বেশ কিছুটা দূরে একটি ঘন জঙ্গল ছিল। ঠিক সেখান থেকেই তিনি বাছুরের গোঙানোর ডাক শুনতে পান। তিনি দৌড়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকে খুঁজতে শুরু করেন এবং সেখানে তিনি দেখেন বাছুরটিকে কিছু একটি আক্রমণ করেছে এবং বাছুরটি মৃতপ্রায় অবস্থায় আছে। বাছুরটির দেহের পেছনের অংশ যেন কোনো বড় শিকারী কিছু আছড়ে নিয়ে গেছে। বাছুরটি ব্যথায় যন্ত্রণায় চিৎকার করছিল। তো দেবনাথ দাদা সাথে সাথে বাছুরটিকে কোলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। তখন জঙ্গল থেকে বের হওয়ার সময় হঠাৎ কোনো কিছুর সাথে দেবনাথ দাদার হাত লেগে যায় এবং সেখানে কেটে গিয়ে তার হাত থেকে বেশ কিছুটা রক্ত বের হয়ে যায়। কিন্তু তাড়াহুড়োর কারণে দেবনাথ দাদা অতটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে বাছুরটি নিয়ে বের হয়ে আসেন। সেদিন তিনি সব গরু নিয়ে গোয়ালে ফিরে যান। তিনি বাছুরটিকে বাঁচাতে না পারায় তার মালিক তাকে বেশ বকাঝকা করে আর রাতের খাবার তাকে দেওয়া হবে না বলে জানায়। দেবনাথ দাদা খুব কষ্ট নিয়ে গোয়াল ঘরে গিয়ে শুয়ে পড়েন। মৃত বাছুরটি গোয়াল ঘরের এক কোণেই ছিল। প্রচুর বৃষ্টির কারণে সেটিকে মাটি চাপা দিতে পারছিলেন না। যাই হোক, তিনি শুয়ে পড়ার পর থেকেই শুরু হয় আসল ঘটনা। রাত তখন বেশ গভীর, আনুমানিক 2টা থেকে 3টার কাছাকাছি।
হঠাৎ এই দেবনাথ দাদা ঘুমের মধ্যে শুনতে পান যে গরুগুলো কেমন যেন আওয়াজ শুরু করেছে, আর কিছু একটা টেনে হেঁচড়ে নিয়ে গেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই একটি আওয়াজ তার কানে ভেসে এসেছে। তিনি চোখ খুলে অন্ধকারের মধ্যে দেখতে পান একদম লাল টকটকে রক্তের মতো দুটি চোখ, হিংস্রতায় ভরপুর কি যেন একটি কালো অবয়ব সেই মৃত বাছুরটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেবনাথ দাদার সাথে সাথে লাইট জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে সেই মুহূর্তে বিদ্যুৎ ছিল না। হঠাৎ সেই অবয়বটি দেবনাথ দাদার দিকে তেড়ে আসেন, আর দেবনাথ দাদা চিৎকার করে ওঠেন পিছনের দিকে। হঠাৎ দেবনাথ দাদা চিৎকার করে উঠে পেছনের দিকে ভুট হয়ে পড়ে যান। অবয়বটি দেবনাথ দাদার ঠিক বুকের উপর চেপে বসে এবং ভয়ঙ্কর একটি জিহ্বা বার করে খিলখিল করে হেসে ওঠে, আর সেই হাসি দিয়ে বলতে শুরু করে, তোর রক্ত কিন্তু অনেক মিষ্টি রে। এর মধ্যে দেবনাথ দাদার মনিব ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনে বের হয়ে আসেন, আর ওই ভয়ঙ্কর অবয়বটি নিমিষেই গায়েব হয়ে যায়। দেবনাথ দাদার মনিব এসে তাকে যখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন দেবনাথ দাদা তাকে সব কিছু খুলে বলেন, কিন্তু তার মনিব কিছুতেই এসব বিশ্বাস করেন না। উল্টো তিনি দেবনাথ দাদাকে বলেন, হয়তো কোনো কুকুর বা শিয়াল এসেছিল, তুমি সব বানিয়ে বলছো। তারপর তিনি উল্টো দেবনাথ দাদাকে গালাগাল করেন আর আবার ঘরে ফিরে চলে যান। সেদিন রাত দেবনাথ দাদা খুব ভয়ে ভয়ে কাটান, আর পরের দিন সকালে দেবনাথ দাদার প্রচুর জ্বর আসে। তার মনিব সকালে উঠে যখন শুনতে পান তার জ্বর এসেছে, তিনি তাকে কিছু জ্বরের ওষুধ দিয়ে বলেন ওষুধগুলো খেয়ে যেন দেবনাথ দাদা মাঠে চলে যায় আর বাছুরটিকে যেন মাটি চাপা দেয়। দেবনাথ দাদা মনিবের কথা মতো ওষুধ খেয়ে তাদের বাড়ির পিছনে একটি গর্ত করে আর সেখানে বাছুরটিকে মাটি চাপা দিয়ে গরু নিয়ে মাঠে চলে যান। রোজকার মতো বিকেল গড়িয়ে এলে তিনি যখন গরু নিয়ে বাড়ি ফিরে আসবেন, হঠাৎ তিনি খেয়াল করেন ওই জঙ্গল যেন দেবনাথ দাদাকে ডাকছে এবং তিনি কেমন যেন আকর্ষিত হচ্ছেন ওই জঙ্গলের দিকে যাওয়ার জন্য। হঠাৎ তখন দেবনাথ দাদাকে দূর থেকে ডাক দেন তার খুব কাছের একজন বন্ধু, তার নাম চিরঞ্জিত দা। এই চিরঞ্জিত দা ছিলেন দেবনাথ কাকার সবচেয়ে কাছের বন্ধু, যার কাছ থেকে আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি। দেবনাথ কাকা চিরঞ্জিতের ডাক শুনে সাড়া দেন। তারপর বাড়ি ফিরতে ফিরতে তিনি চিরঞ্জিত দাকে সব ঘটনা খুলে বলেন। চিরঞ্জিত দা সব কিছু শোনার পর দেবনাথ দাদাকে বলেন যে তিনি খুব খারাপ কোনো পিশাচের খপ্পরে পড়েছেন। ওই জঙ্গলটি একদমই ভালো না, সেখানে নাকি মানুষ খেকো পিশাচের বসবাস আছে। চিরঞ্জিত দা দেবনাথ দাদাকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন সেদিন, এবং তিনি আরও জানান যে তিনি কোনো কবিরাজের সঙ্গে কথা বলবেন দেবনাথ দাদার এই সমস্যার জন্য। তাই বলেই সেদিনের মতো চলে যান চিরঞ্জিত দা। সেদিন গোয়ালের সব কাজ শেষ করে রাতের খাবার নিয়ে বসে খাচ্ছিলেন দেবনাথ দাদা। তিনি বেশ রাত করেই রাতের খাবার খেতেন এবং বেশিরভাগ সময় গোয়ালের এক কোণে বসেই খেতেন। খাবার খেয়ে হাত ধোয়ার জন্য তিনি গোয়ালের এক কোণে গিয়ে দাঁড়ান। ঠিক সেই পাশেই তিনি সকালে ওই বাছুরটিকে মাটি চাপা দিয়ে রেখেছিলেন। তিনি খেয়াল করেন বাছুরটিকে যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে সেই জায়গায় কিছু একটা বসে আছে এবং মাটি থেকে কিছু তুলে তুলে খাচ্ছে। বেশ ভয় পেয়ে যান দেবনাথ দাদা। তিনি একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করলে দেখতে পান সেই ভয়ঙ্কর রূপী পিশাচটি সেখানে বসে বসে ওই বাছুরটির মৃতদেহ খুঁটে খুঁটে খাচ্ছে এবং তার পুরো মুখ রক্তে ভরে আছে। পিশাচটি দেবনাথ দাদার দিকে ঘুরে তাকায়। পিশাচটি মুহূর্তেই সেখান থেকে লাফ দিয়ে দেবনাথ দাদার উপর আক্রমণ করে বসে এবং দেবনাথ দাদার শরীরের প্রতিটি অঙ্গে তার ধারালো নখ দিয়ে আঘাত করতে শুরু করে। দেবনাথ দাদা চিৎকার করতে শুরু করেন, কিন্তু আস্তে আস্তে দেবনাথ দাদার শরীর তার সঙ্গ ছেড়ে দেয়
এসব দৃশ্য সব কিছু একটি কলপার থেকে একজন মহিলা নিজের চোখে দেখেন, কিন্তু তিনি সব কিছু দেখে সেখানে অচেতন হয়ে পড়ে যান। পরের দিন সকালে দেবনাথ দাদার ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। তারপর তারা দেবনাথ দাদার মনিবকে ডাকেন এবং তাকে দেবনাথ দাদার লাশ হস্তান্তর করেন। এভাবেই দেবনাথ দাদা আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নেন। কাজী ভাই, এটি ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সবাই বেশ ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ লাবিব। আসলে ঘটনাটি খুব ছোট আর বেশ একটু ডিফারেন্ট, মানে একদম পিচাসটি যে দেবনাথ দাকে এভাবে আমাদের মাঝ থেকে নিয়ে যাবে এটা আসলে আমি কোনোভাবেই এক্সপেক্ট করিনি। কিন্তু ঘটনাটি বেশ ভয়ঙ্কর। পিচাসটি আসলে অনেক আক্রমণাত্মক। যাকে টার্গেট করেছে তাকে একদম শেষই করে দিল। ঘটনাটি বেশ ভয়ঙ্কর এবং আমার কাছে একদম ভিন্নই মনে হয়েছে। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার, এই ঘটনায় আমার কাছে একটি ভিন্ন জিনিস মনে হয়েছে প্রিয় লিসেনার, সেটি হচ্ছে এই দেবনাথ দাদার মনিব। এই মানুষটিকে আমার কাছে মোটেও ভালো মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে তিনি মানুষ হিসেবে আসলে তেমন ভালো কোনো মানুষ ছিলেন না। তিনি যদি একটু দেবনাথ দাদার কথায় ভরসা করতেন, হয়তো দেবনাথ দাদার জীবনটা বেঁচে যেতে পারত। কী বলেন লিসেনার্স আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। চলে যাই আজকের দ্বিতীয় ঘটনায়। আর আজকের পরের ঘটনাটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রমজান। তো আমরা রমজান ভাইয়ের ঘটনা শুরু করছি ঠিক যেভাবে তিনি লিখছেন। আসসালামু আলাইকুম কাজী ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনিও আপনার পরিবারের সবাই ভালো আছেন। আজকে আমি আপনাকে যে ঘটনাটি বলছি সেটা ঘটেছে আমার আপন ফুপ্পার সঙ্গে, আর ঘটনাটি আমি শুনেছি আমার ফুফুর কাছ থেকে। ঘটনার সময়কাল 1987। তখন আমার ফুপ্পার একটি চায়ের দোকান ছিল। ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার সালোরদিয়া গ্রামে। তখন আমার ফুপ্পার দোকানটি ছিল ইটখোলা মোড় থেকে বেশ খানিকটা দূরে, একদম হাইওয়ের সঙ্গে। আমার ফুপ্পা বেশিরভাগ সময় রাতে দোকান খোলা রাখতেন। তার দোকানটি রাতে খোলা থাকার কারণে বেশ নাম ছিল দোকানের। সবাই রতনের হোটেল বা চায়ের দোকান বলেই চিনত। রাতের বেলায় হাইওয়ের গাড়ির ড্রাইভাররা তার দোকানের সামনে থামতেন। তারাই ছিলেন তার নিয়মিত কাস্টমার। রোজকার মতো ঘটনার দিন আমার ফুপ্পা দোকান খোলা রেখেছিলেন, কিন্তু সেদিন কেন যেন তেমন কোনো ট্রাক বা বাস বেশি চলাচল করছিল না ওই রোড দিয়ে। কোনো কারণে হয়তো বেশ খানিকটা কমই গাড়ি চলাচল করছিল সেদিন। ফুপা ব্যবসা ভালো না দেখে আস্তে আস্তে দোকান গোছাতে শুরু করেন, মানে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন আর কি। ঠিক সেই সময় হঠাৎ তিনি শুনতে পান মানুষ মারা গেলে যেমন খাটিয়া নিয়ে যাওয়ার সময় হাহাকার করা হয় বা দোয়া কালাম পড়া হয়, ঠিক সেই ধরনের একটি আওয়াজ তার কানে ভেসে আসে। তিনি ভাবতে শুরু করেন এত রাতে কি কেউ মারা গেছে, আর এই হাইওয়ে দিয়ে কাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বেশ কৌতূহলী হয়ে দোকানের ভেতর থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করছিলেন। তিনি দেখলেন রাস্তার ঠিক অপর পাশে 4 জন লোক একটি খাটিয়ায় করে একটি লাশ নিয়ে যাচ্ছে। এত রাতে কেউ মারা গেছে ভেবে ফুপ্পা দোকান থেকে বের হন এবং আওয়াজ দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করেন। হঠাৎ মানুষগুলো থমকে দাঁড়ায় এবং ফুপ্পার দিকে তাকিয়ে পড়ে। তারা তাদের কাঁধের উপরে থাকা খাটিয়াটি নিচে নামায় এবং রাস্তা ক্রস করে ফুপ্পার দিকে আসতে থাকে। যখন তারা ফুপ্পার দিকে এগিয়ে আসে তখন ফুপ্পা খেয়াল করেন লোকগুলো সাধারণ কোনো মানুষের মতো নয়। তারা প্রায় 6 থেকে 7 ফুট লম্বা এবং তাদের পরনের পোশাকগুলো একদম আলাদা। দেখতে কিছুটা লম্বা জুব্বার মতো, কিন্তু অপরিষ্কার এবং নোংরা। তারা রাস্তা পার হয়ে এপারে এসে ফুপ্পার কাছে কিছু পানি পান করতে চায়। ফুপ্পা একটি জগ ও গ্লাস তাদের দিকে এগিয়ে দেন। ওই 4 জনের মধ্যে একজন ফুফাকে বলে ওঠেন, আমাদের এক সঙ্গী মারা গেছেন, আমরা চাই আপনি যেন এই লাশের জানাজাটা পড়েন। ফুফা তাদের কথা শুনে বেশ অবাক হয়ে যান, কারণ আমার ফুপ্পা একজন নামাজি ব্যক্তি ছিলেন। সেটা তারা কিভাবে বুঝলো সেটা নিয়ে তিনি ভাবতে ভাবতে কিছুটা চমকে যান। ফুপ্পা বলেন, এত রাতে কিভাবে জানাজা পড়াবেন? তাদের মধ্যে একজন উত্তর দেন, এই তো কিছুটা সামনে গেলে একটি গোরস্থান আছে, সেখানেই জানাজা পড়িয়ে মাটি দিয়ে দেবেন। ফুপ্পা তাদের কথা শুনে একটু ভাবতে শুরু করেন, এত রাতে একা একা যাওয়া কি ঠিক হবে? তিনি বেশ ভয়ও পাচ্ছিলেন। তাই তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, না, আমি এখন যেতে পারবো না, আমাকে এখন বাড়ি ফিরে যেতে হবে।
তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের ফিরে যেতে বলেন। তখন তাদের মধ্যে একজন ফুপ্পার কাছে বেশ আকুতি করলে ফুপ্পা রাজি হয়ে যান। তখন ফুপ্পা তাদের সঙ্গে রওনা দেন লাশ নিয়ে। কিছুটা দূরে যেতে যেতে ফুপ্পা খেয়াল করেন প্রতিটি মানুষ যেন আরও লম্বা হয়ে যাচ্ছে। ফুপ্পার শরীর ভার হয়ে আসতে শুরু করে। এবার সত্যিই ফুপ্পা দেখেন হাইওয়ের একদম পাশে একটি খালি মাঠ এবং সেই মাঠের ঠিক বাম পাশে একটি বিশাল কবরস্থান। কিন্তু এখানে তো কোনো কবরস্থান থাকার কথা নয়। ফুপ্পা এত বছর এই শহরে থাকেন, তিনি তো কোনো দিন এরকম কবরস্থান দেখেননি সেখানে। যাই হোক, ফুপ্পা জানাজা পড়তে শুরু করেন। জানাজার নামাজ যখন ফুপ্পা শুরু করেন, তিনি ঠিক তার পেছনে অনুভব করতে শুরু করেন যে না হলেও 100 থেকে 200 জন তার পিছনে জামাতে দাঁড়িয়ে জানাজা পড়ছে। তখন ফুপ্পার বেশ ভয় পেতে শুরু করেন এবং নামাজ ভুল করতে শুরু করেন। তখন তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, ইমাম সাহেব, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আপনি নামাজ চালিয়ে যান। নামাজ শেষ করে ফুপ্পা ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকান। তখন দেখেন ওই 4 জন লোক তার পেছনে দাঁড়িয়ে, আর কেউ নেই। এরপর ফুপ্পা যখন লাশটি কবরে নামাচ্ছিলেন, তখন তিনি লোকগুলোকে রিকোয়েস্ট করেন যে তিনি একবার লাশটি দেখতে চান। তখন ওই 4 জন লোক ফুপ্পাকে নিষেধ করেন, যদি দেখেন হয়তো আপনি ভয় পাবেন। কিন্তু ফুপ্পা কিছুতেই রাজি হন না, তিনি লাশ দেখতে চান। তারপর তারা রাজি হয় এবং তাদের মধ্যে একজন লাশের মুখ খুলে দেন। ফুপ্পা দেখেন লাশটি বিভৎস চেহারা। একটি মানুষের মাথার আকৃতি ঠিক আছে, কিন্তু চোখ নেই। চোখের জায়গাগুলো কালো গর্ত, মুখটা খোলা হা করে আছে এবং গলার মধ্যে থেকে একটি সাপ বারবার উঁকি মারছে এবং জিহ্বা বার করছে। কি বিভৎস অবস্থা সেই লাশের, তা লিখে বোঝানোর মতো না। ও মাই গড, কি ভয়ঙ্কর একটা অবস্থা। মানে আমার তো বলতে গিয়ে ভয় লাগছে যে একটা লাশের চোখ নেই, চোখের ভিতরে কালো গর্ত, মুখ হা করে আছে, আর তার ভিতর দিয়ে একটা সাপ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমি ঘটনায় ফিরে যাচ্ছি লিসেনার্স। এই দেখে ফুপ্পা এক লাফে পিছনে ফিরে আসেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়েন। তারপর ওই 4 জন লোক লাশটিকে মাটি দেয়। এরপর তারা ফুপ্পাকে এমন ভয় পেতে দেখেন, তার পাশে এসে বসে তাকে বলতে শুরু করেন যে তারা হলেন জিন। এই লাশটি হলো তাদের ছোট ভাইয়ের। তারা মোট 5 ভাই এবং সবাই মুসলমান ধর্ম অবলম্বী জিন। তাদের এই ছোট ভাই কোনো ধর্মে বিশ্বাস করতেন না এবং তিনি কুফরি কালামের সঙ্গে যুক্ত ছিলেন। মহান আল্লাহর ইচ্ছায় আজ তাদের এই ছোট ভাইয়ের নির্মম পরিণতি। তাদের গোত্রের কোনো জিন জানাজা পড়াতে রাজি না হয়, তারা আমার ফুপ্পার আশ্রয় নেয়। তারা আরও বলেন তারা আমার ফুপ্পার কাছে চিরকৃতজ্ঞ থাকবে এবং যদি কোনো দিন আমার ফুপ্পার কোনো কারণে তাদের প্রয়োজন হয়, তারা অবশ্যই তার সাহায্যের জন্য আসবেন। এরপর তারা সেখান থেকে চলে যায় এবং আমার ফুপ্পাকে ঠিক তার দোকানের সামনে একটি বেঞ্চে অজ্ঞান অবস্থায় সেই দিন সকালে পাওয়া যায়। আল্লাহর রহমতে আমার ফুপ্পার কোনো ক্ষতি তারা করেননি। এটি ছিল ভাইজান আমার ফুপ্পার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। আশা করি আপনি পড়ে শোনাবেন এবং আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। অসাধারণ সুন্দর ছিল, ভয়ঙ্কর ছিল এই ঘটনা। রমজান ভাই, ঘটনাটি আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। মানে রাতের বেলা একটা লাশ নিয়ে যাচ্ছে হাইওয়ের পাশ দিয়ে, তাও নর্মাল মানুষ না, তারা ছিলেন জিন এবং খুবই ভালো জিন। এবং আসলে অচমৎকার, এত রাতের বেলা অনেক সাহসী ছিলেন আপনার ফুপ্পা। কেমন লাগলো তো লিসেনার্স আপনাদের ঘটনা? প্লিজ কমেন্ট করে ফেলেন প্রিয় লিসেনার্স। আর প্রিয় লিসেনার্স, আমি আসলে আপনাদের কাছে সবসময় যেটা চাই যে আপনারা একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, খারাপ হলেও সেটা জানাবেন, কারণ আপনাদের রেসপন্স পেলে তো আমি একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। আর এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এপিসোড নাম্বার 3, কালকে আমাদের এপিসোড আসবে এপিসোড নাম্বার 4। সো আশা করি সবার ভালো লাগবে। আর
কথা না বাড়িয়ে প্রিয় লিসেনার্স, এখন আমি চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ঘটনায়। তার আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের কাছে আপনারাও ঘটনা পাঠাতে পারেন। আপনাদেরকে ঘটনা পাঠানোর জন্য আমাকে মেইল করতে হবে huntednightwithkazi@gmail.com, যা আমার ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে মেইলটা টুকে নিন। চাইলে ভয়েস রেকর্ড করে ঘটনা পাঠাতে পারেন, প্লাস আপনি লিখেও ঘটনাটি পাঠাতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা। তাছাড়া যদি আপনি আমার ফেসবুকের মাধ্যমে আমাকে ঘটনা পাঠাতে চান, তবে সেটার আইডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন এবং সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, আমার সব কিছুর আপডেট নিতে পারেন, আমাকে আপনাদের ইনবক্স থ্রুতে ঘটনাও পাঠাতে পারেন। সো দেরি না করে চলে যাই আমাদের পরের এবং শেষ ঘটনায়। আজকে আমাদের যে শেষ ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শফিকুল ইসলাম। শফিক ভাই ঘটনা পাঠিয়েছেন ঢাকা মুন্সিগঞ্জ থেকে। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই উপস্থাপনের চেষ্টা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শফিকুল ইসলাম আজকে আপনাদের সামনে হান্টেড নাইট উইথ কাজী হরর প্ল্যাটফর্মে এই ঘটনাটি উপস্থাপন করছি। সেটি আমাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি হৃদয় বিতারক ঘটনা ছিল। ঘটনার সময়কাল ছিল 1999 সাল। তখন আমার বয়স 13 বছর। আমাদের পরিবার তখন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি গ্রামে বসবাস করত। আমাদের পরিবার ছিল আমি, আমার 11 বছরের ছোট ভাই হাসিব, আমার ছোট বোন রিক্তা এবং আমাদের মা বাবা। সুন্দর একটি পরিবার ছিল আমাদের পরিবারটি ছিল বেশ সুখী সচ্ছল একটি পরিবার। হঠাৎ এই সুখ যেন আমাদের কোথায় হারিয়ে গেল তা আজও পর্যন্ত ফিরে পাইনি আমি ও আমার পরিবার। ঘটনাটি ঘটেছিল আমার ছোট ভাই হাসিবের সঙ্গে। হাসিব তখন স্কুলে পড়তো। হাসিব বেশ দুষ্টু প্রকৃতির ছিল এবং অনেক মানুষের সঙ্গে মিশতে ভালোবাসতো। হাসিবকে গ্রামের সবাই খুব ভালোবাসতো এবং তাকে খুব পছন্দ করত। আর তার একটি অভ্যাস ছিল গ্রামের নতুন কাউকে দেখলে তার সঙ্গে মিশে তার সম্পর্কে জানতে চেষ্টা করা। এইসব ব্যাপারে তার আগ্রহ ছিল অনেক। এরকম মানুষের সঙ্গে মিশতে মিশতে একদিন পরিচয় হয় একজন বাঁশিওয়ালার সঙ্গে, যিনি আমাদের গ্রামে প্রায় আসতেন এবং বাঁশি বাজাতেন। এটি হাসিবের কাছে বেশ ভালো লাগতে শুরু করে এবং হাসিব ঘরে ফিরে বায়না করতে শুরু করে একটি বাঁশি যেন তাকে কিনে দেওয়া হয়, সে বাঁশি বাজানো শিখবে। হাসিবকে আমার মা বাবা একটু বেশি আদর করতেন, তাই তার জোরাজোরি মেনে নিয়ে আমার বাবা তাকে একটি বাঁশি কিনে দেন। বাঁশি পেয়ে হাসিব ভীষণ খুশি হয়ে যায়। কিছুদিন পর থেকেই আমরা সবাই লক্ষ্য করি যে হাসিব বেশিরভাগ সময় বাইরে কাটাতে শুরু করে। আমার বাবা আমাকে জানালেন যে ও কী করছে, ওর যেন আমি খোঁজ খবর রাখি। আমি একদিন বিকেলে হাসিবকে খুঁজতে বের হই। এই খুঁজতে খুঁজতে আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে গিয়ে দেখি একটি বট গাছের ঠিক নিচে বসে হাসিব যেন কারো সঙ্গে বাঁশি বাজাচ্ছে। হাসিবের সঙ্গে থাকা লোকটিকে আমি দূর থেকে ঠিকভাবে চিনতে পারছিলাম না। সে একটি চাদর মুড়ি দিয়ে হাসিবের পাশেই বসেছিল। আমি হাসিবের দিকে এগিয়ে যত যাচ্ছিলাম লোকটি উঠে ঠিক ততটাই আমার থেকে দূরে চলে যাচ্ছিল। আমি হাসিবকে ডেকে বাড়িতে নিয়ে আসার পর তখন তাকে জিজ্ঞেস করি তার সঙ্গে ওখানে কে বসেছিল, সে কে। জবাবে হাসিব বলে উনি আমার গুরু, সে নাকি মাঝে মাঝে আমাদের গ্রামে আসে। হাসিব তখন তার কাছ থেকে বাঁশি বাজানো শিখে। আমি হাসিবের কথায় গুরুত্ব না দিই এবং তাকে নিয়ে বাড়ি চলে যাই। একদিন সন্ধ্যা পার হয়ে প্রায় এশা রক্ত হয়ে গেল, কিন্তু হাসিব বাড়ি ফিরল না। বাবা মা চিন্তায় পড়ে গেলে তখন বাবা আমাকে নিয়ে হাসিবকে খুঁজতে বার হন। হাসিবকে পুরো গ্রাম খুঁজেও কোথায় পাচ্ছিলাম না। ঠিক তখনই আমার মনে পড়লো সেই বড় গাছের কথা, যেখানে হাসিব বসে বাঁশি বাজাতো। আমি বাবাকে সেখানে নিয়ে গেলাম। গিয়ে দেখি হাসিব সেই বড় গাছের নিচে বসে এক মনোযোগ দিয়ে বাঁশি বাজাচ্ছে। বাবা আর আমি দৌড়ে সেখানে যাই। বাবা হাসিবের নাম ধরে 2-3 বার ডাক দিলেন, কিন্তু হাসিব কোনো উত্তর দিল না। হাসিব এমনভাবে বাঁশি বাজাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে কাউকে বাঁশি বাজিয়ে শোনাচ্ছে, যেন এক অন্য জগতে চলে গেছে। তখন বাবা হাসিবকে ধমক দিয়ে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে হাসিবের হুঁশ ফিরল।
সেই দিন বাবা হাসিবকে বাড়ি নিয়ে আসলেন এবং হাসিবের বাঁশিটি ভেঙে ফেললেন এবং হাসিবকে অনেক রাগারাগি করলেন। বাঁশি ভাঙায় হাসিব বেশ কান্না শুরু করলো। এরপর 2-3 দিন কেটে গেল। হাসিব খাওয়া দাওয়া বন্ধ করে দিল, কিন্তু কোনো রাগ প্রকাশ করলো না। ছোট ভাইয়ের প্রতি আমার ভালোবাসা ছিল সীমাহীন। তাই আমি বাবার পকেট থেকে লুকিয়ে টাকা নিয়ে হাসিবের জন্য একটি বাঁশি কিনে আনলাম এবং সেটি হাসিবকে দিলাম। আমি তাকে বললাম যেন বাবা না জানে এবং আর কখনো এমন রাতে বাইরে না থাকে, হাসিব যেন বাইরে না থাকে। হাসিব আমাকে বলল আমি আর কখনো এমন করব না। সেই রাতে হাসিব আর আমি একসাথে শুয়ে পড়লাম। আমরা একসাথেই ঘুমাতাম 2 ভাই। সেই রাতে আমি এক আশ্চর্য ঘটনার সম্মুখীন হলাম। হঠাৎ ভোরে আমার ঘুম ভেঙে যায়, ফিস ফিস শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ আমাদের ঘরের কথা বলছে। আমি চোখ খুলে ধীরে ধীরে দেখার চেষ্টা করি। দেখি হাসিব জানালা খুলে বাইরে আকাশের দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলছে। আমি ঠিক স্পষ্ট শুনতে পাই না, শুধু শুনতে পাই ভিন্ন একটি নারীর কণ্ঠে কেউ বলছে, তুমি আজ আসলে না যে, আমি তোমার জন্য বসেছিলাম। হাসিব বলে উঠল, আমি কাল আসব। এরপর আমি হাসিবকে ডাক দিলাম। সঙ্গে সঙ্গে হাসিব শুয়ে পড়ার ভান করলো। আমি হাসিবকে দেখে উঠিয়ে জিজ্ঞেস করতে থাকলাম, কার সঙ্গে কথা বলছিস তুই? হাসিব আমাকে কিছু বলতে রাজি হলো না। তখন আমি হাসিবকে বাবার ভয় দেখাই। হাসিব আমাকে জানায় তার একটি বন্ধু আছে যিনি হাসিবের বাঁশি শুনতে অনেক ভালোবাসে। সে হাসিবকে ডাকতে এসেছিল যেন হাসিব তাকে কাল বাঁশি বাজিয়ে শোনায়। আমি হাসিবকে বেশ বকাঝকা করি, তারপর আমরা শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমি আমার মাকে রাতের সব কিছু খুলে বললাম। মা আমাকে জানালেন ওসব কিছুই না, হয়তো হাসিব স্বপ্ন দেখছে। মা তেমন আমলে নিলেন না। সেদিন ঠিক বিকেলে হাসিব বাড়ি ফিরে আসে, তাই আমিও ভাবি হয়তো মা ঠিকই বলেছে। কিন্তু এটাই ছিল আমাদের পরিবার এবং আমার সবচেয়ে বড় ভুল। পরের দিন হাসিব রোজকার মতো খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা পড়তেই মা আমাকে হাসিবের কথা জিজ্ঞেস করে। আমি তখন হাসিবকে বাইরে খুঁজে না পেয়ে সোজা দৌড় দিলাম সেই বড় গাছের দিকে। ভয় বড় গাছের কাছে যাওয়ার কিছুটা প্রায় দূর থেকেই আমি একটি বাঁশির আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ, আসিফ সেখানে আছে। কিন্তু বড় গাছের কাছে যেতে না যেতেই আমি লক্ষ্য করি হাসিবের সঙ্গে সেই চাদর মোড়ানো লোকটি আছে। সে হাসিবের হাত ধরে যেন আরও সামনে চলে যাচ্ছে। আমি হাসিব হাসিব বলে চিৎকার শুরু করি, কিন্তু আমার চোখের সামনে যা দেখি তা আজও মনে করলে আমার 2 চোখে অশ্রু জল ভেসে ভরে যায়। আমি হাসিবকে ডাকতে ডাকতে দেখি হাসিব সেই লোকটির হাত ধরে আকাশের দিকে যেন উঠতে শুরু করে এবং আস্তে আস্তে আলো ছায়ার খেলায় অদৃশ্য হয়ে যায়। আমি কান্নায় ভেঙে পড়ি এবং সেখানে অচেতন হয়ে যাই। যখন হুঁশ ফিরল, আমি বাড়ির বিছানায় শুয়ে আছি। আমাদের বাড়ির ভিতর যেন কালো মেঘের ছায়া নেমে এসেছে। মা আমাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, হাসিব কোথায়? আমি মাকে কি উত্তর দেব? কি দেখেছি আমি সব খুলে বললাম আমার পরিবারের কাছে যা দেখেছি। আমার বাবা গ্রামের এক কবিরাজের কাছে গেলেন এবং সব খুলে বললেন। কবিরাজ জানালেন তিনি চেষ্টা করবেন। এভাবে কেটে যায় বেশ কয়েকটি দিন, কিন্তু হাসিব আর আমাদের মাঝে ফিরে আসে না। কিছুদিন পর কবিরাজ আমাদের বাড়িতে এসে জানালেন হাসিব অদৃশ্য জগতের কোনো জিন বা পরীর সঙ্গে চলে গেছে। সেখান থেকে হাসিবকে আর ফেরানো সম্ভব নয়। যদি আমরা বেশি চেষ্টা করি, হাসিব হয়তো ফিরে আসলেও সে আর আগের জীবন্ত হাসিব হিসেবে আসবে না, সে একটি লাশ হিসেবে ফিরে আসবে। এটা শুনে আমাদের পরিবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার মা বাবা একটি কথা বলেন, আমার মা শুধু বাবাকে একটি কথা বলেন, তার সন্তানকে লাশ হিসেবে দেখতে তিনি চান না। যেন আল্লাহ তাকে সুস্থ শরীরে ফিরিয়ে দেন, তিনি সেই অপেক্ষা করবেন। আজ প্রায় বহু বছর হয়ে গেল কাজী ভাই, আমরা এখনও আমাদের হাসিবের অপেক্ষায় আছি। দোয়া করবেন আল্লাহ যেন হাসিবকে সহি সালামতে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এই ছিল আমাদের ঘটনা ভাইজান। যদি মনে হয় ঘটনাটি ভালো এবং শোনানোর উপযোগী তবে শোনাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো শফিক ভাইয়ের আজকের এই ঘটনা? সবাই ঝটফট কমেন্ট করে ফেলুন। আমি আশা করব সবাই হাসিব ভাইয়ের জন্য দোয়া করবেন যেন হাসিব ভাই তার পরিবারের কাছে ফিরে আসেন। সৃষ্টিকর্তার এই দুনিয়ায় কত লীলা খেলা আছে তা শুধু তিনিই জানেন। তো কেমন লাগলো আজকের সব ঘটনা প্রিয় লিসেনার্স? সবাই ঝটফট কমেন্ট করে ফেলুন। ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ অবশ্যই 100 নাইট উইথ কাজী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, যারা ঘটনা পাঠাবেন বা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা দয়া করে আমাদের জিমেইল বা ফেসবুকে ঘটনা পাঠিয়ে দিন। অ্যাড্রেস পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কাল আবার ফ্রাইডে নাইটে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভয়ের ঘটনা নিয়ে। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।